নমস্কার, আমি সন্দীপ সিনহা, হুগলির হরিপালের জামাইবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক। 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদের ইতিহাস বিষয়ের কয়েকটি দিক আলোচনা করব। আজকে প্রথম পর্বে আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টি সম্পর্কে কিছু বলব। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। তোমাদের ইতিহাসের যে সিলেবাস মাধ্যমিকের, সেই সিলেবাসটার একটা ভিত্তি এই দ্বিতীয় অধ্যায়টাকে তৈরি হয়েছে। অর্থাৎ ইতিহাসের বস্তুগত দিক থেকে এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, আবার পরীক্ষায় তোমাদের নম্বরের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে তোমাদের কমপক্ষে 24 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে একটি প্রশ্ন 8 নম্বরের বড় প্রশ্ন থাকবে, 4 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে এবং 1 নম্বরের প্রশ্ন অন্তত 6টি থাকবে। তাহলে মোট 24 নম্বরের প্রশ্ন তুমি এই চ্যাপ্টার থেকে পাবে। তাহলে এই চ্যাপ্টারটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আমি শুধু একটি বিষয় বলি যে এই চ্যাপ্টার থেকে 2020-তে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে কয়েকটি দিক আছে। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন, শিক্ষা প্রসারে তার ভূমিকা, এই বিষয়টি এবং তার সঙ্গে খ্রিস্টান মিশনারিদের বাংলায় শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ, উডের ডিসপ্যাচ, এই কয়েকটি বিষয়কে তোমরা অল্প করে দেখে রাখবে। এগুলি 2020-তে এসে গেছে। এই চ্যাপ্টারের মূল বিষয়টা কি? 19বিংশ শতকে বাংলায় এবং ভারতে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার ও ধর্ম সংস্কার আন্দোলনের যে সূচনা হয়, সেই আন্দোলনগুলোর বৈশিষ্ট্য এবং তার পর্যালোচনা। প্রথমেই যে বিষয়গুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, 3টি খুব গুরুত্বপূর্ণ পত্রপত্রিকার কথা এখানে বলা হয়েছে। একটি হচ্ছে বামাবোধিনী পত্রিকা, একটি গ্রাম বার্তা প্রকাশিকা, কাঙাল হরিনাথ যে পত্রিকা প্রকাশ করেছিলেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের, এবং নীল দর্পণ নাটক। এই পত্রপত্রিকাগুলি কিভাবে 19বিংশ শতকে বাংলায়, বিশেষ করে বাংলায়, যে সামাজিক বৈষম্য, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, কৃষকদের উপরে জমিদারি শোষণ ও অত্যাচার, মহিলাদের অবস্থা, নানা ধরনের কুসংস্কার, সামাজিক কুসংস্কার, সামাজিক কুপ্রথা ধর্মের নামে, এই সমস্ত বিষয়গুলোকে তুলে মানুষকে সচেতন করার দায়িত্ব নিয়েছিল এই পত্রিকাগুলি। এই পত্রিকাগুলি সম্পর্কে তোমাদের একটু বিস্তৃত পড়তে হবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। বিশেষ করে তোমাদের 2021-এর জন্যে এই 4টি পত্রিকার কথা বললাম, এই অংশগুলো একটু দেখে রাখবে। বামাবোধিনী পত্রিকা, প্রশ্ন থাকে সাধারণত কি, যে এই পত্রিকার প্রকাশককে, সম্পাদককে ছিলেন, এই পত্রিকাটির কি মূল উদ্দেশ্য ছিল, এই সম্পর্কিত প্রশ্ন থাকে। তাহলে বামাবোধিনী পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা, হিন্দু প্যাট্রিয়ট, নীল দর্পণ, এইগুলো একটু ভালো করে দেখে রাখবে। এরপরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে বাংলায় শিক্ষা বিস্তারের ইতিহাসে
একটি সময় 19বিংশ শতকের প্রথম দিকেই একটা বিতর্ক তৈরি হয়। বিতর্কটা কি না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে তারা বাংলায় বা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা ভাবেনি। আমরা যদি দেখি লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু এই প্রাচ্য দেশীয় শিক্ষা ব্যবস্থাকে খুব সম্মান করতেন এবং এই প্রাচ্য দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানোর জন্য তিনি চেষ্টা করতেন। এই সময় দেখা যাচ্ছে যে প্রাচ্য শিক্ষার বিস্তার বা প্রাচ্য শিক্ষাকে আরো বেশি করে ভারতীয়দের মধ্যে প্রচার করা, এটার বেশি প্রয়োজন নাকি পাশ্চাত্য শিক্ষা প্রসার করার বেশি প্রয়োজন, এই বিষয়টি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813 সালে চার্টার অ্যাক্টে সর্বপ্রথম বাংলায় শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে। এই টাকাটি কিভাবে খরচ করা হবে, এখান থেকে বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যে আমরা দেখছি যে পাশ্চাত্য শিক্ষা প্রসারের দরকার, এরকম একটি মনোভাব তৎকালীন যুগের ভারতীয়দের মধ্যে, যারা প্রগতিশীল ছিলেন ভারতীয়দের মধ্যে, যেমন প্রথমে রাজা রামমোহন রায়ের কথা বলা যেতে পারে। রামমোহন রায় কিন্তু চেয়েছিলেন, প্রাচ্য শিক্ষাকে তিনি অবহেলা করতে বলেননি, কিন্তু রামমোহন রায় চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার বিস্তার করার খুবই প্রয়োজন। ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য দেশের জ্ঞান বিজ্ঞান ইতিহাস, তার যে অগ্রগতি, সেই বিষয়গুলি আমাদের দেশের মানুষকে জানানোর দরকার। কারণ ভারতবর্ষ তখন মধ্যযুগীয় একটা অন্ধকারের মধ্যে পড়ে আছে। তোমরা জানো যেই সময় আমাদের, বিশেষ করে বাংলার কথা যদি আমরা ধরি, সারা ভারতবর্ষে একই চিত্র, আমাদের সমাজ মধ্যযুগীয় একটা অন্ধকারের মধ্যে পড়েছিল। শিক্ষার কোনো বিস্তার ঘটেনি, সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়নি। ধর্মের নামে আমাদের এখানে নানা ধরনের কুসংস্কারে মানুষ বিশ্বাস করত। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ ইত্যাদি নানা ধরনের কুসংস্কারে এখানকার মানুষ অন্ধবিশ্বাসে তারা মেতেছিল। এই অবস্থা থেকে মুক্তির জন্য রাজা রামমোহন রায়, এমনকি রাজা রাধাকান্ত দেবের মতো মানুষও কিন্তু পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষেই মত প্রকাশ করেছিলেন। তাহলে এই পাশ্চাত্য শিক্ষা, অন্যদিকে যারা প্রাচ্যবাদী, তারা চেয়েছিলেন যে না, ভারতবর্ষের যে শিক্ষা, এই প্রাচ্য দেশের যে শিক্ষা, এখানে সংস্কৃত ভাষা, তার মধ্য দিয়ে যে শিক্ষা, সেই শিক্ষাটাই এদেশের মানুষের মধ্যে আগে প্রসার ঘটানোর দরকার। এই যে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে এই বিতর্ক, শিক্ষা বিস্তারের জন্য এই যে বিতর্ক, এই বিতর্কটা কি বলা হয়? পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী দ্বন্দ্ব। এখানে দেখবে যে 1823 সালে জনশিক্ষা প্রসারের নীতি নির্ধারণ করার জন্য একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিটার নাম ছিল জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। রাজা রামমোহন রায় 1824 সালে লর্ড আমহার্স্টকে একটি চিঠি লিখলেন এবং তিনি সেখানে এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সওয়াল করলেন। পরে লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে, 1828 থেকে 1835 পর্যন্ত উইলিয়াম বেন্টিংকের আমলে, এই সময় দেখলাম টমাস মেকলে তিনি খুব পরিষ্কারভাবে
পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা জোর দিয়ে বললেন। মেকলে বললেন যে জনশিক্ষা মানে কিরকম শিক্ষা হবে? সমাজের সকলের জন্য শিক্ষার প্রসার করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। মেকলের শিক্ষানীতিটাকে বলা হচ্ছে চুঁইয়ে পড়া নীতি। অর্থাৎ বৃষ্টি হলে যেমন গাছের উপরের দিকের পাতাগুলো প্রথম বৃষ্টিতে ভেজে, তারপরে ড্রপ আফটার ড্রপ নিচের দিকের পাতাগুলো জলে ভিজে যায়। মেকলে মনে করতেন বাংলা তথা ভারতের সমাজে যারা মাথাওয়ালা যে শ্রেণী, অর্থাৎ তখনকার দিনের আমরা বলবো ইংরেজ ঘেঁষা মধ্যবিত্ত শ্রেণী, তাদের মধ্যে আগে শিক্ষার বিস্তার করার দরকার এবং ক্রমশ তাদের মাধ্যমে নিচের দিকে মানুষের কাছে শিক্ষা পৌঁছে যাবে, চুঁইয়ে পড়বে। এটাকে চুঁইয়ে পড়ার শিক্ষানীতি বলা হতো। লর্ড মেকলে মনে করতেন যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করার প্রয়োজন কেন না, এই ভারতবর্ষে এমন একটি শ্রেণী তৈরি করার দরকার যারা শুধু রক্তে মাংসে হচ্ছে ভারতীয়, জন্মগতভাবে ভারতীয়, কিন্তু তাদেরকে এমনভাবে শিক্ষিত করতে হবে যারা হবে আদব কায়দায় চাল চলনে বিশ্বাসে একেবারে ইংরেজ পাশ্চাত্যবাদী। অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে আরো মজবুত করতে গেলে ব্রিটিশের সহায়ক একটি গোষ্ঠী এখান থেকেই তৈরি করে নিতে হবে, যারা ব্রিটিশ সরকারকে এখানে সাহায্য করবে। কারণ এই নতুন একটা দেশে তারা সাম্রাজ্য বিস্তার করেছে, এদেশের সব কিছু তারা এখনো চেনে না। তাহলে এই দেশের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিটাকে আরো শক্তিশালী করার জন্য প্রয়োজন একটি সমর্থক গোষ্ঠী, একটি সমর্থক শ্রেণী, যে শ্রেণীর মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করে তাদের মধ্যে থেকে কেরানি কর্মচারীর চাকরি ব্রিটিশের অধীনে তাদের দেয়া হবে। কারণ এখানে ব্রিটিশ প্রশাসনের বিভিন্ন যে পদ, কেরানি কর্মচারীর পদ, সেই পদে চাকরি করার জন্য তো লন্ডন থেকে লোক আনা যাবে না। সুতরাং এখান থেকেই মানুষকে শিক্ষিত করে নিয়ে তাদের কেরানিকুল তৈরি করতে হবে। তাহলে কেরানিকুল তৈরি করার জন্যে এবং ব্রিটিশের সমর্থক একটি গোষ্ঠী তৈরি করার জন্যে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করার দরকার বলে মেকলে মনে করতেন। এইখানে দেখো, পাশ্চাত্যবাদীদের মধ্যেও যে সকলের দৃষ্টিভঙ্গি এক ছিল তা নয়। রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রসার চেয়েছিলেন কেন না, পাশ্চাত্য দেশে তৎকালীন যে অগ্রগতি, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় যে অগ্রগতি, পাশ্চাত্য দেশের ইতিহাসের যে অগ্রগতি, সেগুলো আমাদের দেশের এই মধ্যযুগীয় অবস্থার মানুষকে যদি না জানানো হয়, তাহলে আমাদের দেশ কখনোই স্বনির্ভর হবে না, আমাদের দেশের মানুষের মধ্যে কখনোই স্বাধীনতার জন্য চেতনা তৈরি হবে না, স্বাধীনতার স্পৃহা জাগবে না। রামমোহন রায় এটা চাননি যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করে ব্রিটিশের তাবেদার শ্রেণী তৈরি করা হয়, তা নয়। পাশ্চাত্য শিক্ষা দরকার এই কারণে যে আমাদের দেশের মানুষের অগ্রগতির জন্য, স্বাধীনতার স্পৃহা জাগানোর জন্য। তাহলে এই বিষয়টিকে তোমাদের এই যে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক, এই বিষয়টিকে তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। কারণ এটা দেখবে মাধ্যমিকে কয়েক বছর আগে একটি বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্নে এই বিষয়টি এসেছিল। যদিও তোমাদের পাঠ্যপুস্তকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা আছে, কিন্তু এটিকে তোমরা বিভিন্ন বই থেকে সাহায্য নিতে পারো এবং এই বিষয়টাকে ভালো করে তৈরি করবে। তো আজকে আমি তোমাদের আপাতত এইটুকু এই চ্যাপ্টার থেকে আলোচনার মধ্যে আনলাম। আর বাকি যেগুলো বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের আরও তৈরি করতে হবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হেয়ার, বেথুন সাহেবের ভূমিকা কী ছিল, নব্যবঙ্গ আন্দোলন, ডিরোজিওর নেতৃত্বে যে নব্যবঙ্গ আন্দোলন, সেই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, সেই আন্দোলন বাংলার মানুষকে জাগাতে কতটা সাহায্য করেছিল। বিদ্যাসাগর এই সময়ে তিনি যে শিক্ষা বিস্তারে তার যে ভূমিকা, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা, সেই বিষয়টি নিয়ে খুব ভালো করে তোমাদের এখান থেকে পড়তে হবে। আর ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, এদের আদর্শ কিভাবে ধর্ম সংস্কার আন্দোলনকে সাহায্য করেছিল, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিভাবে শ্রীরামকৃষ্ণদেব প্রচার করেছিলেন,
আর স্বামী বিবেকানন্দের যে অবদান, এই বিষয়গুলো এখান থেকে খুব ভালো করে তৈরি করতে হবে। ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের অবদান, সেটা কিছু প্রশ্ন 2020-তে এসেছে। তবুও বলবো ব্রাহ্ম সমাজ থেকে কিছুটা তোমাদের দেখে রাখতে হবে এই সময় ব্রাহ্ম সমাজের কি ভূমিকা ছিল। তাহলে আমি আজকে এখানে শেষ করছি এই বিষয়টা। সবশেষে আমি একটি জিস্ট করে দিই যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমরা পত্রপত্রিকার যে অবদান, সেগুলো তোমরা ভালো করে করে রাখবে। 4টি পত্রিকার কথা আমি বলেছি, গ্রাম বার্তা প্রকাশিকা, বামাবোধিনী এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, তার সঙ্গে নীল দর্পণ, এইগুলোকে তৈরি করবে। আর পরে যেটা বললাম, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব, শিক্ষা প্রসারে মেকলের ভূমিকা, মেকলের চিন্তাভাবনা, শিক্ষা প্রসারে ডেভিড হেয়ার বেথুনের ভূমিকা, শিক্ষা প্রসারে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের ভূমিকা, আর ধর্ম সংস্কারের ক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের ভূমিকা। এই বিষয়গুলো এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে খুব ভালো করে পড়ে রাখলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে 24 নম্বরের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবে। পরবর্তীকালে আবার তোমাদের অন্য বিষয় নিয়ে আমি আলোচনার জন্য আসবো।